আজকের ক্লাসে ভূগোল তোমাদের প্রথম অধ্যায়। তো আমরা প্রথম অধ্যায়ে প্রথম থেকে ডিটেলসে দেখে নেব যে মাধ্যমিক পরীক্ষা যারা দিবে কিংবা মাধ্যমিক পড়ছো তাদের জন্য ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। চলো আমরা ক্লাস শুরু করব কথা না বাড়িয়ে। তো প্রথম প্রশ্ন হচ্ছে কি, দেখো, ভূপৃষ্ঠের উপরিভাগে ক্রিয়াশীল থেকে যে শক্তিগুলি দীর্ঘকাল ধরে ভূমিরূপে বিবর্তন ঘটায় তাকে কি বলে? বহির্জাত প্রক্রিয়া বলা হয়। পরীক্ষাতে যদি 1 নম্বর প্রশ্ন পড়ে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, তো এটুকু লিখতে হবে, ঠিক আছে। নেক্সট চলো, ক্ষয় বহন ও সঞ্চয় কাজের সামঞ্জস্য বিধানকারী প্রক্রিয়া কী বলা হয়? পর্যায়ন বলা হয়, ঠিক আছে। পরীক্ষাতে পড়তে পারে পর্যায়ন কাকে বলে। তাহলে 1 নম্বর চলে গেল তোমার বহির্জাত প্রক্রিয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে পর্যায়ন, ঠিক আছে। গ্রেড কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, জি.কে. গিলবার্ট। তারপরে পরের প্রশ্ন দেখো, আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্জীকরণ ক্ষয় একত্রে নগ্নীভবন নামে পরিচিত। পরীক্ষাতে পড়তে নগ্নীভবন যে কোন জিনিসগুলো পরিচিত, ঠিক আছে। আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জি ক্ষয়, এই তিনটে জিনিস একত্রে কী বলা হয়? নগ্নীভবন বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, ভূমিভাগের উচ্চতা হ্রাসকারী প্রক্রিয়া অবরোহণ ও ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি প্রক্রিয়া হলো আরোহণ, ঠিক আছে। তাহলে অবরোহণ কোনটাকে বলছে? ভূমিভাগের উচ্চতা হ্রাসকারী প্রক্রিয়াকে বলা হয়। উচ্চতা যদি কমে যায়, ঠিক আছে, তাহলে কি বলা হয়? অবরোহণ বলা হয়। ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি, যেন উচ্চতা যদি বাড়ে তাহলে কি বলে? আরোহণ বলা হয়, ঠিক আছে। শর্ট কোশ্চেন পড়তে পারে, ভূমিভাগের উচ্চতা হ্রাসকারী প্রক্রিয়াকে ড্যাশ বলে, তাহলে কি হবে? আরোহণ বলে, ঠিক আছে। এভাবে কিন্তু প্রশ্ন থাকতে পারে, ড্যাশ। তো চলো তারপরে দেখবো নেক্সট কি আছে। তো দেখো, তারপরে বহির্জাত প্রক্রিয়া উৎস সূর্য। বহির্জাত প্রক্রিয়া উৎস কি? সূর্য। শর্ট কোশ্চেন বা ড্যাশ থাকতে পারে। তারপরে দেখো, পৃথিবীর মোট জলভাগের 0.03% নদীর মধ্যে প্রভাবিত অবস্থান রয়েছে। নদীর মধ্যে কত পার্সেন্ট পৃথিবীর জলের মধ্যে কত পার্সেন্ট নদীর মধ্যে প্রভাবিত অবস্থান রয়েছে? প্রভাবিত হয় 0.03%। কিউসেক ও কিউমেক এককে নদী প্রবাহ জল মাপার একক। পরীক্ষাতে পড়তে পারে নদী প্রবাহের জল মাপার এককের নাম কি? কিউসেক ও কিউমেক। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নদীর গতিবেগ দ্বিগুণ হয়ে গেলে তার ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়। যদি নদীর গতিবেগ দ্বিগুণ হয় তাহলে তার ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। তাহলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপ, ঠিক আছে। গঙ্গা বদ্বীপ থাকতে পারে কিংবা গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ থাকতে পারে। তারপর নেক্সট প্রশ্ন চলো, গিরিখাতের শুষ্ক অঞ্চলকে কি বলা হয়? ক্যানিয়ন বলা হয়। পরীক্ষাতে ক্যানিয়ন, গিরিখাতের শুষ্ক অঞ্চলকে ড্যাশ বলে, তাহলে কি হবে? ক্যানিয়ন বলে, ঠিক আছে। দোয়াব হলো দুটি অনুগামী নদীর মধ্যবর্তী স্থান। দোয়াব কি? দোয়াব হলো কি? দোয়াব হলো দুটি অনুগামী নদীর মধ্যবর্তী স্থান। দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? দোয়াব বলা হয়, ঠিক আছে। তারপরে দেখো, নদী ক্ষয় চক্রের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। নদীর ক্ষয় চক্রের শেষ সীমার নাম কি? সমুদ্রপৃষ্ঠ। তারপরে মাঞ্জুলি হলো পৃথিবীর বৃহত্তম নদী স্থানান্তর দ্বীপ। মাঞ্জুলি হলো পৃথিবীর বৃহত্তম মধ্যস্থান দ্বীপ, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট মাজুলি দ্বীপ। তারপরে দেখো, পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ দেখায় মিসিসিপি মৌসুরি নদী মোহনায়। পাখির পায়ের মতো যে বদ্বীপ দেখায় মিসিসিপি মৌসুরি নদীর মোহনায়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, পাখির পায়ের মতো। তারপরে চলো নেক্সট প্রশ্ন চলে যাবো আমরা। দেখো, ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল কল, ঠিক আছে। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? কুঞ্চিকল কল। তারপরে দেখো, ইল হাদামাজ রাজ্য হলো ভারতের বৃহত্তম নদীর দ্বীপ। তাহলে পৃথিবীর বৃহত্তম নদীর দ্বীপটির নাম কি? এই যেটা ইল হাদামারাজ্য হলো পৃথিবীর বৃহত্তম দ্বীপ। প্রশ্নগুলো তোমরা নোট করে রাখবে। তারপরে দেখো, পৃথিবীর গভীরতম ক্যানিয়ন হলো পেরু এল ক্যানন দা কালনা। পৃথিবীর গভীরতম ক্যানিয়নের নাম কি? এইটা, ঠিক আছে। তারপরে দেখো, বাংলা দুঃখ বলা হয় দামোদরকে। বাংলা দুঃখ বলা হয় কোন নদীকে? দামোদরকে, ঠিক আছে। তারপরে দেখো, পলি শঙ্কু গঠিত হয় নদীর উচ্চ মধ্যগতির সংযোগস্থলে। পলি গঠিত হয় নদীর উচ্চ মধ্যগতির সংযোগস্থলে। পলি শঙ্কু গঠিত হয় কোন নদীর গতি ফলে? ঠিক আছে, পরীক্ষা থাকতে পারে। তাহলে উচ্চ ও মধ্যগতির সংযোগস্থলে। তারপরে দেখো, মিয়ান্ডার কথাটি এসেছে মিয়ান্ডারাস নদীর নাম থেকে। মিয়ান্ডার কথাটি এসেছে কোথা থেকে? মিয়ান্ডারাস নদীর নাম থেকে। উত্তরপ্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কোরবা তাল বলা হয়, ঠিক আছে। তো কোরবা তাল কোথায় দেখা যায়? বিহার ও উত্তরপ্রদেশে অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কোরবা তাল বলা। অশ্বক্ষুরাকৃতি হ্রদ মানে সে নদীটা কি? ঘোড়া খুরের মতো, তার জন্য অশ্বক্ষুরাকৃতি বলে থাকে, ঠিক আছে। ল্যাম্বার্ট হলো পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট। তারপরে দেখো, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হলো
হুবার্ড। হুবার্ড পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহর নাম কি? হুবার্ড। আলগা তুষার কণা গঠিত ও দামোদর হয়ে সৃষ্টি হয় ফিন। আলগা তুষার কণা কণা গঠিত ও দামোদর হয়ে সৃষ্টি হয় কি? ফিন। ফিন কীভাবে সৃষ্টি হয়? পরীক্ষায় 1 নম্বর থাকতে পারে, ফিন কীভাবে সৃষ্টি হয়। এবার কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন কিন্তু অনেক থাকবে, ঠিক আছে। দেখো, হিমবাহের ওপরে সৃষ্টি উপরে হিমবাহের ওপরে পৃষ্ঠে ফাটলগুলিকে ক্রিভাসেন বলা হয়। হিমবাহের উপরে যে একটা হিমবাহ ধরো, ঠিক আছে, উপরে যে ফাটলগুলো থাকে এই ফাটলগুলো কী বলা হয়? ক্রিভাসেস বলে, ঠিক আছে। করিবা সার্ককে দেখতে হাতলয়াল ডেক চেয়ার মতো। করিবা সার্ক দেখতে কেমন? হাতলয়াল ডেক চেয়ারের মতো, যে ডেক চেয়ারের মতো মনে হয়। তারপরে দেখো, পৃথিবীর গভীরতম ফিয়র্ড হলো নরওয়ে সজনে ফিয়র্ড। সজনে ফিয়র্ড, ঠিক আছে। পৃথিবীর গভীরতম ফিয়র্ডের নাম কি? নরওয়ে সজলে ফিয়র্ড, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন চলে যাবো। প্রশ্নগুলো তোমরা নোট করে রাখবে, পরীক্ষাতে কিন্তু এরকমই প্রশ্ন পড়বে। নিরক্ষীয় অঞ্চলে হিমবাহের উচ্চতা কত? 5530 মিটার। নিরক্ষীয় অঞ্চলে হিমবাহের উচ্চতা হচ্ছে 5530 মিটার। বহিঃধৌত সমভূমি গঠিত হয় হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে। তাহলে বহিঃধৌত সমভূমি গঠিত হয় হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে। বাস্কেট অফ এগ রাইফেল বলা হয় ড্রামলিনকে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ঠিক আছে। বাস্কেট অফ এগ রাইফেল বলা হয় ড্রামলিনকে, বা উল্টানো ডিমের মতো, উল্টানো একটা নৌকার মতো। পর্বতের পাদদেশে উৎপন্ন হিমবাহ অগ্রভাগকে লোব বলা হয়। পর্বতের পাদদেশের অগ্রভাগকে কী বলা হয়? লোব বলা হয়। পরীক্ষাতে পড়তে লোব, টেস্ট পেপারে দেখবে তোমাদের এই কোশ্চেনগুলো কিন্তু, এগুলো পড়লে টেস্ট পেপারে এই যে প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো কিন্তু সবই পেরে যাবে। তারপরে দেখো, ভারতের নীলকণ্ঠ শৃঙ্গ একটি পিরামিড চূড়া। তাহলে ভারতের নীলকণ্ঠ শৃঙ্গ একটি কী চূড়া? পিরামিড চূড়া। সমুদ্রের ভাসমান বরফের ছাইকে হিমশৈল বলা হয়। হিমশৈল কাকে বলা হয়? পরীক্ষাতে পড়তে পারে 1 নম্বর প্রশ্ন। সমুদ্রে ভাসমান বরফের ছাইকে কী বল? হিমশৈল বলা হয়। সমুদ্রে ভাসমান বরফ যেটা ভেসে বেড়ায় সেই ছাইগুলোকে কিন্তু হিমশৈল বলা হয়। তারপরে হিমবাহ দ্বারা ক্ষয়িত ও বহিত শিলাখণ্ডগুলিকে বোল্ডার ক্লে বলা হয়। বোল্ডার ক্লে কাকে বলা হয়? বোল্ডার ক্লে কাকে বলে? হিমবাহের দ্বারা ক্ষয়িত ও বহিত শিলাখণ্ডগুলিকে কী বলা হয়? ক্লে বলা হয়, বোল্ডার ক্লে বলা হয়। হিমশিরিতে সৃষ্টি হ্রদকে বলা হয় প্যারানোস্টার হ্রদ বলা হয়, প্যারানোস্টার হ্রদ বলা হয়, ঠিক আছে। তারপরে দেখো, হিমবাহ দ্বারা ক্ষয়িত দুদিক মসৃণ খাড়া টিপিকে তিমিপৃষ্ঠ বলা হয়। হিমবাহ দ্বারা ক্ষয়িত দুদিকে মসৃণ খাড়া টিপিকে তিমিপৃষ্ঠ বলা হয়। তারপরে দেখো, মেরু অঞ্চলের তুষার ক্ষেত্রে বরফমুক্ত পর্বত শৃঙ্গগুলিকে নুনা টাক্স নামে পরিচিত। তাহলে মেরু অঞ্চলে তুষারখাত বরফমুক্ত পর্বত অঞ্চলে কী নামে পরিচিত? নুনার টাক্স নামে পরিচিত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, নুনার টাক্স নামে পরিচিত। ঝুলন্ত উপত্যকা কিসের ফলে? জলপ্রপাতের ফলে সৃষ্টি হয়। ঝুলন্ত উপত্যকা কিসের ফলে সৃষ্টি হয়? জলপ্রপাতের ফলে সৃষ্টি হয়, ঠিক আছে। তারপর দেখো, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন হিমবাহ। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন হিমবাহ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চলো, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন হিমবাহ। গ্রিনল্যান্ডের কোয়ারেক হলো পৃথিবীর দ্রুততম হিমবাহ। তাহলে পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? গ্রিনল্যান্ডের কোয়ারেক, গ্রিনল্যান্ডের কোয়ারেক, ঠিক আছে। তারপরে দেখো, হিমবাহ সঞ্চয় কার্যের ফলে এস্কার ভূমিরূপ তৈরি হয়। হিমবাহ সঞ্চয় কার্যের ফলে কী সৃষ্টি হয়? এস্কার ভূমিরূপ সৃষ্টি হয়। তাহলে হিমবাহ ক্ষয়কার্যের ফলে কী ভূমিরূপ সৃষ্টি হয়? এস্কার ক্ষয়কার্যের সৃষ্টি হয়। তারপরে চলে যাবো আমরা। তারপর দেখো কি বলছে এখানে, ভূমি সঞ্চয় বায়ু ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যে বিশেষ ভূমিকা গ্রহণ করে। সঞ্চয় করে মরুভূমি অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি সংঘটিত হয়। মরুভূমি অঞ্চলে কী হয়? যান্ত্রিক আবহবিকার বেশি সংঘটিত হয়। বায়ু প্রধানত যেন অবশমন ও ঘর্ষণ ও অবঘর্ষণ প্রক্রিয়া কাজ করে। তারপর নেক্সট প্রশ্ন দেখো, বায়ু ক্ষয়কার্যের ফলে অপসারণ গর্ত, গৌড়, জুগ্যান্ট, ইয়াংদাং, ইনসেলবার্জ ভূমিরূপ গঠন করে। বায়ু সঞ্চয় ক্ষয়কার্যের ফলে পরীক্ষাতে পড়তে পারে যে কোনো একটা নাম দিয়ে দিল, যে বলে অপসারণ গর্ত বা গৌড় কীভাবে সৃষ্টি হয়? বায়ু ক্ষয়কার্যের ফলে, ঠিক আছে। বা ইনসেলবার্জ কী হয়? বায়ু ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্টভাবে থাকতে পারে। তারপরে বায়ু সঞ্চয় কার্যের ফলে বিভিন্ন ভূমিরূপ যে কোনো প্রকার বালিয়ারি তৈরি হয়। বালিয়ারি কিসে? বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় কিন্তু, আর ক্ষয়কার্যের ফলে এগুলো সৃষ্টি হয়, ঠিক আছে। তারপরে দেখো, বায়ু জলধারণ মিলিত কার্য ওহাদি। বায়ু
ও জল ধারণ মিলিত কার্যে কী হয়? ওয়াহেদি সৃষ্টি হয়, পেডিমেন্ট হয়, বাজাদা হয়, প্লায়া হ্রদ সৃষ্টি হয়। পরীক্ষাতে পড়তে পারে যে প্লায়া হ্রদের সৃষ্টি কীভাবে হয়? বায়ু ও জল ধারণের মিলিত কার্যের ফলে প্লায়া হ্রদ সৃষ্টি হয়। ঠিক আছে, প্রস্তারায়ণ অমিশ্রণ মরুভূমিকে হামাদ বলা হয়। পরীক্ষাতে এটাও থাকতে পারে, হামাদ কাকে বলে, তাহলে এখান থেকে তোমাদের এটা এখান পর্যন্ত লিখতে হবে। তারপর দেখো শিব, শিব বালিয়ারি অপর নাম কি? অনুদৈর্ঘ্য বালিয়ারি। তাহলে পরীক্ষাতে পড়তে শিব বালিয়ারি অপর নাম কি? অনুদৈর্ঘ্য বালিয়ারি। ঠিক আছে, তারপরে দেখো বালিয়ারির প্রতিপাদ ঢাল হচ্ছে 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি হয়। বালিয়ারির প্রতিপাদ ঢাল হলো 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি হয়। শুষ্ক নদীর উপত্যকায় কী বলা হয়? ওয়াহেদি বলা হয়। শুষ্ক নদী উপত্যকায় কী বলা হয়? ওয়াহেদি বলা হয়। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন দেখো, চলমান বালিয়ারিকে থর মরুভূমি বলা হয়। চলমান বালিয়ারিকে কী বলা হয়? থর মরুভূমি। থর মরুভূমিতে ধিয়ার বলে। ঠিক আছে, চলমান বালিয়ারিকে থর মরুভূমিতে কী বলা হয়? ধিয়ার বলা হয়। পরীক্ষাতে পড়তে পারে যে চলমান বালিয়ারিকে থর মরুভূমিকে ধিয়ার বলা হয়। ধিয়ার কাকে বলা হয়? চলমান বালিয়ারি থর মরুভূমিকে, চলমান বালিয়ারিগুলোকে ধিয়ার বলা হয়। বারখান হলো তির্যক বালিয়ারি। একটি তির্যক বালিয়ারির নাম কি? বারখান। ঠিক আছে, পরীক্ষাতে পড়তে পারে। আফ্রিকা মরু অঞ্চলে প্লায়া হ্রদকে সকট বলা হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ আফ্রিকা মরু অঞ্চলে প্লায়া হ্রদকে সকট বলা হয়। ঠিক আছে, তারপরে চলে যাব আমরা। দেখো বায়ুর দ্বারা বাহিত শুষ্ক যেন বালুকা রাশি বহু হ্রদ সৃষ্টি হলে তাকে লোয়েন্স বলা হয়। লাদাখ ভারতে শীতল মরুভূমি। ভারতের শীতলতম মরুভূমির নাম কি? লাদাখ। পরীক্ষাতে পড়তে পারে। তাহলে এখানে দেখো স্পেনীয় শব্দ মেসো অর্থ হলো টেবিল। মেসো শব্দ অর্থ কি? টেবিল। সাহারা শব্দের অর্থ হলো জনহীন প্রান্তর। সাহারা শব্দের অর্থ কি? জনহীন প্রান্ত, যেখানে কোনো মানুষ টানুষ থাকে না। ঠিক আছে, যেখানে কোনো প্রাণীর বাস নেই। পেডি প্লেনে কঠিন শিলা গঠিত অবস্থান উচ্চভূমি ইনসেন্ট বার্জ নামে পরিচিত। ইনসেন্ট বার্জ কাকে বলা হয়? পরীক্ষাতে পড়তে পারে। ঠিক আছে, ওয়াহেদি মরুভূমি নালা নামে পরিচিত। ওয়াহেদি মরুভূমি কি নামে পরিচিত? নালা নামে পরিচিত। শর্ট কোশ্চেন আছে, খুবই ইম্পর্টেন্ট। ইনসেন্ট বার্জ অধিক খরিত হলে তাকে বোনহাট বলা হয়। ইনসেন্ট বার্জ অধিক খরিত হলে তাকে কী বলা হয়? বোনহাট বলা হয়। বারখান দেখতে অর্ধচন্দ্রাকার কৃতি। বারখান দেখতে কেমন? অর্ধচন্দ্রাকার কৃতি। ঠিক আছে, শিব শব্দের অর্থ হলো সোজা বা তরবারি। শিব শব্দের অর্থ কি? সোজা বা তরবারি। কোণাকৃতি শিলাখণ্ড ঢাকা মরুভূমিকে রেগ বলা হয়। রেগ কাকে বলা হয়? পরীক্ষাতে পড়তে পারে। রেগ কাকে বলা হয়? কোণাকৃতি শিলাখণ্ড ঢাকা মরুভূমিকে রেগ বলা হয়। তারপরে গোরককে মাশরুম রক বলা হয়। গোড়াকে কী বলা হয়? মাশরুম রক বলা হয়। ঠিক আছে, রাজস্থানের মরুভূমি অঞ্চলে ছোট ছোট বড় গর্তগুলিকে ধান্দ বলা হয়। পরীক্ষাতে ধান্দ কাকে বলা হয়? রাজস্থানের মরুভূমি অঞ্চলে ছোট ছোট গর্তগুলিকে কী বলা হয়? ধান্দ বলা হয়। পেডিমেন্ট কথা অর্থ হলো পর্বতীয় পাদদেশীয় সমভূমি। পরীক্ষাতে পড়তে পারে। পেডিমেন্ট কথা অর্থ কি? পাদদেশীয় সমভূমি, পর্বতের পাদদেশীয় সমভূমি। আজকের ক্লাসটা আমরা দেখি আর এই প্রশ্ন আছে কিনা। আজকের ক্লাস নেই, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমরা যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক করে রাখবে। আর আমরা সন্ধ্যের সময় অঙ্ক ক্লাস নিয়ে আসবো, অঙ্ক সাজেশনটা। তো তোমরা ক্লাসের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে, তাহলে তোমরা পেয়ে যাবে। আর 7:30টার দিকে কিংবা 7:15 দিকে আমরা কিন্তু সেখানে আমরা ক্লাস দিব। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো সব প্রশ্নগুলো। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে একটু। ধন্যবাদ।